আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই সচেতন হই, সুস্থ থাকি। একান্ত প্রয়োজন না হলে আমরা কেউ বাইরে যাব না। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন খানিপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে শ্রেণী পাঠদানের বিকল্প অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আসুন সবাই অংশ নেই খানিপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। ধন্যবাদ। Assalamu alaikum. Hello my dear students, how are you? Hope you are all well. After Eid vacation, I'm just going to take your class again, and at the same time I hope you have enjoyed your Eid festival. And Eid festival is over, and this is time to go to your lesson again. Our last class, in my previous classes, I was discussing about the void chains, and for your easy understanding, today I am going to take my class in Bengali also. My dear students, বিগত ক্লাসগুলোতে আমরা দেখেছি কিভাবে অ্যাক্টিভকে প্যাসিভ করতে হয়। আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে প্যাসিভকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভকে প্যাসিভ করার অনেক রুলস রয়েছে, কিন্তু প্যাসিভকে অ্যাক্টিভ করার কোনো স্পেসিফিক রুলস কিন্তু থাকে না। এই ক্ষেত্রে তোমাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। আমি তোমাদের সামনে কিছু কৌশল নিয়ে আলোচনা করব, পর্যায়ক্রমে সেটা তোমরা বুঝার চেষ্টা করবা। তো আসো, কিভাবে প্যাসিভকে অ্যাক্টিভ করব। তো আজকে আমাদের টপিক হচ্ছে changing into active. কিভাবে আমরা অ্যাক্টিভ করব? আমি প্রথমেই বলে নিচ্ছি, যেহেতু এর কোনো স্পেসিফিক রুলস নেই, আমরা কিছু টেকনিক ব্যবহার করব। আচ্ছা, আমরা যখন প্যাসিভ করেছি তখন কি দেখেছি? সমস্ত কিছুর প্রথমেই থাকে অবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্ব 3, এক্সটেনশন, সেকেন্ড অবজেক্ট, সামথিং লাইক দ্যাট, সর্বশেষে সাবজেক্ট। আমরা যখন একটা প্যাসিভকে অ্যাক্টিভ করব, একদম সহজ কিছু কথা আমি তোমাদের বলে দিচ্ছি। আমরা যখন প্যাসিভকে অ্যাক্টিভ করব তখন প্রথমে আমরা দেখব ওই সেন্টেন্সটি কোন টেন্সে আছে। তো নোট ডাউন করো। নাম্বার 1, প্রথমে দেখব সেন্টেন্সটি কোন টেন্সে আছে। সেন্টেন্সটি কোন টেন্সে আছে? প্রথম। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে টেন্স ধরব? প্রশ্ন হলো, যেহেতু আমরা বলেছি প্রথমে সেন্টেন্সটি কোন টেন্সে আছে সেটা দেখব, তাহলে এখন আমাদের আলটিমেটলি একটা কোশ্চেন চলে আসে, টেন্স কিভাবে ধরব? আচ্ছা, টেন্স ধরতে হবে নাম্বার 2, টেন্সটাকে ধরতে হবে হেল্পিং ভার্ব দেখে। টেন্স ধরতে হবে হেল্পিং ভার্ব দেখে।
কি দেখে? হেল্পিং ভার্ব দেখে। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন হেল্পিং ভার্ব থাকলে কোন টেন্স হবে একটু আমরা জেনে নিই। প্রথমে দেখব, আমরা একটু নোট করব এরকম, am, is, are থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি ওয়াজ ওয়ার থাকে, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি শ্যাল বি উইল বি থাকে, শ্যাল বি উইল বি থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স। বন্ধুরা খেয়াল করো, am, is, are, was, were, shall be, will be থাকলে ইনডিফিনিট টেন্স। এখন যদি আমরা দেখি am, is, are এগুলোর সাথে আবার একটা বিং যুক্ত আছে, তাহলে জানবো সেটা কন্টিনিউয়াস টেন্স। am, is, are এদের সাথে যদি বিং যুক্ত থাকে তাহলে আমরা জানবো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ, ওয়ার এগুলোর সাথে যদি তোমার বিং যুক্ত থাকে তাহলে আমরা জানবো সেটা পাস্ট কন্টিনিউয়াস। শ্যাল বি, উইল বির সাথে যদি বিং থাকে তাহলে আমরা জানবো ওই সেন্টেন্সটি ফিউচার কন্টিনিউয়াসে আছে। আবার যদি আমরা দেখি হ্যাভ বিন, হ্যাজ বিন যদি থাকে, হ্যাভ বিন, হ্যাজ বিন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স জানবা, হ্যাড বিন থাকলে জানবা সেটা পাস্ট পারফেক্ট, আর শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন থাকলে জানবা ফিউচার পারফেক্ট। তো আমরা কি করব? প্রথমেই দেখব সেটা কোন টেন্সে আছে, আর টেন্সগুলো ধরবো কিভাবে। আমরা আগেই বলেছি am, is, are থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, was, were থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, shall be, will be থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর যদি এইগুলোর সাথে বিং যুক্ত থাকে তাহলে এইটার সাথে বিং যুক্ত মানে am, is, are এর সাথে যদি বিং যুক্ত থাকে, আমি আবারও বলতেছি তোমাদের বোঝার জন্য, am, is, are এর সাথে বিং যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, was, were এর সাথে বিং যুক্ত থাকলে পাস্ট কন্টিনিউয়াস, shall be, will be এর সাথে বিং যুক্ত থাকলে ফিউচার কন্টিনিউয়াস। আর যদি হ্যাভ বিন, হ্যাজ বিন থাকে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড বিন থাকলে পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা যখন এই টেন্সটা ধরতে পারবো, হ্যাঁ এটা এই টেন্স, তখন আমাদের করণীয় কি? তখন করণীয় হচ্ছে ওই সেন্টেন্সটা যে টেন্সে ওই টেন্স অনুযায়ী গঠন করলেই অ্যাক্টিভ হয়ে যাবে। ওই টেন্স অনুযায়ী যদি আমরা গঠন করি তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। আর মনে রাখতে হবে অ্যাক্টিভটা যদি টেন্সের গঠনে পরিণত করি সেটা হয় অ্যাক্টিভ, আর ভয়েস টেন্সের নিয়মে যদি পরিণত করি তাহলে সেটা হয় প্যাসিভ। আমি একটা এক্সাম্পল দিই তোমাদের, খেয়াল করো। যেমন রাইস ইজ ইটেন বাই জুয়েল।
এখন এটা তো একটা প্যাসিভ, তাহলে আমরা অ্যাক্টিভ করব কিভাবে? অ্যাক্টিভ করতে গেলে আমরা আগেই বলেছি, ধরে নিব আমরা প্রথমে এটা কোন টেন্স, এখানে একটা ইজ আছে, তাহলে যদি এম ইজার থাকে তাহলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু এখানে ইজ আছে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনে যদি আমরা চলে যাই, আমরা একটু মনে করার চেষ্টা করি। দেখো, সমস্ত টেন্সের গঠনের প্রথমে কি থাকে? সমস্ত টেন্সের গঠনের প্রথমেই থাকে সাবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে আমরা সাবজেক্ট কোথায় পাবো? আমরা তো বুঝলাম, এখন ধরতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা যখন টেন্সের নিয়ম অনুযায়ী গঠন করব, তো এখানে সাবজেক্টটা কোথায় পাবো? মনে রাখবা, বাই, টু, উইথ এর পরে সাধারণত থাকে সাবজেক্ট। বাইয়ের পরে কি এখানে জুয়েল, তাহলে জুয়েল হচ্ছে এখানে সাবজেক্ট। তো লিখলাম আমরা জুয়েল, জুয়েল। পয়েন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী সাবজেক্টের পরপরে কি থাকবে? সাবজেক্টের পরপর থাকবে হচ্ছে ভার্বের প্রেজেন্ট রূপ। এখন প্রশ্ন হলো, ভার্বটা কোথায় আছে? মনে রাখবা, ভয়েস চেঞ্জের মধ্যে, প্যাসিভের মধ্যে ভার্ব সব সময় পাস্ট পার্টিসিপল রূপে থাকে। কোন রূপে থাকে? পাস্ট পার্টিসিপল রূপে। এবং হেল্পিং ভার্বের পরেই থাকে ভার্বের পাস্ট পার্টিসিপল। ইজের পরে কি? ইটেন। তো ইটেনটা হচ্ছে এখানে কি? মূল ভার্ব। এই মূল ভার্বের প্রেজেন্ট রূপে আমরা নিয়ে আসবো, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। জুয়েল, আর জুয়েল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় এই ভার্বের সাথে আমরা একটা এস যুক্ত করলাম। জুয়েল ইটস, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট রূপ, এরপরে কি? অবজেক্ট। অবজেক্ট কি? রাইস। এক্সটেনশন যেহেতু নাই, আমাদের সেন্টেন্সটা এখানেই শেষ হয়ে গেল। বন্ধুরা, আমরা দেখলাম যে কিভাবে প্যাসিভকে অ্যাক্টিভ করা যায়। আমরা কি দেখলাম? কিভাবে প্যাসিভকে অ্যাক্টিভ করা যায়। তাহলে প্রথমে আমরা সেন্টেন্সটা কোন টেন্স আছে সেটা ফাইন্ড আউট করব। এরপর ওই টেন্সটাকে আমরা যখন অ্যাক্টিভ করার সময় টেন্সের গঠন অনুযায়ী গঠন করে ফেললেই সেটা অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা প্যাসিভকে অ্যাক্টিভ করার কৌশলটা জানলাম। এইবার একটা এক্সাম্পল দেখো তো। এক্সাম্পলটা হচ্ছে এরকম, দেখো, ইংলিশ is spoken all over the world. All over the world. এটা একটা প্যাসিভ। এখন আমরা বুঝবো কিভাবে? এখানে তো বাই নাই, তাহলে আমরা কিভাবে বুঝবো এটা অ্যাক্টিভ প্যাসিভ আছে? দেখো, তোমরা যখন রাইট ফর্ম দ্য ভার্ব করতে যাও, তখন মাঝে মাঝে কনফিউশন হয়ে যাও যে আসলে সেন্টেন্সটা কি অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে। এই সমাধানটা, এই প্রবলেমের সলভটা হচ্ছে এমন। দেখো, এখানে ইজ আছে, লক্ষ্য করো, এখানে কিন্তু হেল্পিং ভার্ব ইজ আছে। এটা দেখলেই কিন্তু মনে হতে পারে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু মাথায় রাখতে হবে যদি কন্টিনিউয়াস হইতো তাহলে এই ইজের পরে মূল ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা ছিল, সেটা না হয়েছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। তো তুমি যখন দেখবা কোনো হেল্পিং ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বির পরে
মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত না হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল চলে আসছে, তখন তোমার মাথায় রাখতে হবে সেন্টেন্সটা প্যাসিভ আছে, অ্যাক্টিভে নাই। তো আমরা বুঝলাম সেন্টেন্সটা প্যাসিভে আছে। এখন আমরা অ্যাক্টিভ করতে গেলে, আমরা আগেই বলেছিলাম অ্যাক্টিভ করতে গেলে প্রথমে আমাদের কি দিতে হয়। আরেকটা জিনিস লক্ষণীয়, প্যাসিভ করার সময় মাঝে মাঝেই সাবজেক্টের উল্লেখ না থাকলেও সমস্যা হয় না, কিন্তু তুমি যখন অ্যাক্টিভ করতে যাবা তখন কিন্তু কর্তা ছাড়া হবে না। তাহলে করণীয় কি? এখানে তো কর্তা নাই, সাবজেক্ট নাই। এই ক্ষেত্রে আমাদের একটা সঙ্গতিপূর্ণ কর্তা ধরে নিয়ে তারপর এটাকে অ্যাক্টিভ করব। তার আগে আমরা ধরে নিই এটা কোন টেন্সে আছে। তাহলে আমরা যেহেতু দেখতেছি এখানটা ইজ আছে, আমরা একটু আগে জেনেছি যদি প্যাসিভ ভয়েসের মধ্যে এম ইজ আর এর যে কোনো একটা থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কোন টেন্স দাঁড়ালো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এখানে বলা হয়েছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবার একটু ভাবো তো, এটার বাংলাটা যদি আমরা চিন্তা করি, বাংলায় কি হয়? সারা বিশ্বে ইংরেজি বলা হয়। আচ্ছা, এই সারা বিশ্বে তো ইংরেজি বলে, ইংরেজিটা কারা বলে? কথা একমাত্র মানুষই বলতে পারে। এই জন্য এখানে অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই পিপল শব্দটা না দিলেও আমরা বুঝি এখানে লোক এই কথা বলে, মানুষ পিপলই কথা বলে। এই জন্য আমরা এখানে সাবজেক্ট ধরে নিব পিপল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী পিপল সাবজেক্ট, এরপর সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট রূপ। মূল ভার্ব কি? স্পোকেন। স্পোকেনের প্রেজেন্ট রূপ কি? স্পিক। তাহলে পিপল স্পিক। অবজেক্ট কি? অবজেক্ট কোথায় থাকে? মনে রাখবা, প্যাসিভের মধ্যে সব সময় অবজেক্ট থাকবে শুরুতে। টেন্সের গঠনে যেমন সমস্ত টেন্সের গঠনের প্রথমে থাকে সাবজেক্ট, প্যাসিভেরও ভয়েসের গঠনের ক্ষেত্রে সমস্ত প্যাসিভের প্রথমেই থাকে অবজেক্ট। তাহলে আমরা পিপল সাবজেক্ট, মূল ভার্ব স্পিক, এরপরে কি? অবজেক্ট। অবজেক্টটা কি? ইংলিশ। পিপল স্পিক ইংলিশ। এরপরে একটা অংশ আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড এক্সটেনশন, একটা অংশ আছে, সেটা আমরা অপরিবর্তিত ভাবে দিয়ে দিব। অল ওভার দ্য ওয়ার্ল্ড পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আগে ছিল কি? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এইরকম অনেক প্যাসিভ থাকবে যার কোনো সাবজেক্ট থাকবে না। আমি আগামী ক্লাসে এরকম কিছু বোর্ড কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো আমি আজকে বেসিক জিনিসগুলো তোমাদের ধরিয়ে দিয়ে গেলাম, কিভাবে প্যাসিভকে অ্যাক্টিভ করা যায়, কি তার টেকনিক, আর দু একটি এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের সেটা বোঝানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের আমি দেখানোর চেষ্টা করব বিভিন্ন বোর্ডে কিভাবে এই ভয়েস চেঞ্জগুলো আসে, আর এটাকে আমরা কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভে পরিণত করতে পারি। টিল দেন, জাস্ট কিপ সেফ। থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম।